adoption protocol under CRPD and CRC. এখানে থাকছে ডক্টর শাহনাজি, মিসেস সালমা খান, প্রেসিডেন্ট ওমেন ফর ওমেন, ফার্স্ট চেয়ারপারসন ইউএনসিডো কমিটি। আমার মনে হয় এখানে আমরা সময় দিচ্ছি 10টা থেকে 12টা। এখন কটা বাজে? আচ্ছা, আমরা তাহলে 11টা থেকে 1টা ধরে নিচ্ছি এই সময় থেকে। তো প্রথমেই আমি শাহনাজ হুদাকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল, ঢাকা ইউনিভার্সিটি। এবং মোটামুটি আজকের এই অধিবেশনে আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ জিনিস হবে, যারা এখানে আছেন দর্শকদের মধ্যে থেকে, শ্রোতাদের মধ্যে থেকে, তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। এবং সেজন্য আমি অনুরোধ করবো যে আমাদের উপস্থাপনাটা যদি আমরা একটু সংক্ষিপ্ত রাখতে পারি, হয়তো আমরা আলোচনার অনেক সুযোগ পাবো। শাহনাজ হুদাকে আমি 7 মিনিট বক্তব্য উপস্থাপন করতে অনুরোধ করছি। এবং এই ডেইলি স্টারের খবরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্রতিবন্ধী কিংবা যারা ডিসেবল তাদের জন্য, এবং কোনো সুবিধা যে দেওয়া হচ্ছে না সেটা সম্পর্কে একটা নিউজ আইটেম এসছে। এবং আমি যেটা দেখে আরেকটু মানে নিজের প্রতি একটু গিল্টি লাগলো যে আমার ডিরেক্ট একজন ছাত্র যে সেকেন্ড ইয়ারে পড়ে এখন আমার আন্ডারে, সে লিখেছে যে টিচার্স আর নট সেন্সিটাইজড about the presence of a blind student in the class. And এটা আমাকে ব্যক্তিগতভাবে এফেক্ট করছে, কারণ এই সেকেন্ড ইয়ারে কিন্তু আমি পড়াচ্ছি এবং আমি হয়তো নিজেই সেন্সিটাইজ না যে এদের কি কি অসুবিধা হচ্ছে। এবং সেখান এই পরিপ্রেক্ষিত থেকে আমি আরম্ভ করতে চাই। আমাদের ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে বেশ কয়েকজন ব্লাইন্ড স্টুডেন্ট আছে। যতটুকু সম্ভব আমরা মুখে বলি এবং তারা যতটুকু সম্ভব নোট করে বা রেকর্ড করে, যেটা তাদের প্রয়োজন হয়। তাদের ব্রেন বই বলে বোধহয় কিছু নাই আমাদের, যেটা দেখছি যে এসএসসির পর থেকে ওদের বই কিছু নাই। এবং পরীক্ষার সময় যেটা হয়, তাদের অনেক অনুরোধ করে কোনো বন্ধুকে আনতে হয় তাদের জন্য পরীক্ষার সময় স্ক্রিপ্টটা লিখে দিতে। এটা হলো রিয়ালিটি, এটা হলো সত্যিকারের অবস্থা। আবার আমাদের ডিপার্টমেন্টে আমরা দেখছি যে সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া কোনোভাবেই কোনো ব্যক্তি যদি কেউ হুইল চেয়ারে উঠতে চায়, দের ইজ নো ফ্যাসিলিটি ফর দ্যাট। আই ডাউট ভেরি মাচ কোনো ডিপার্টমেন্ট ইন ইউনিভার্সিটিতে এরকমভাবে আছে কিনা, এবং প্রায় ডিপার্টমেন্টেই হলো একতলার অধিক উপরে। সো দিজ আর দ্য প্র্যাকটিক্যাল প্রবলেমস যেটা বাংলাদেশে ফেস করছি। আরেক দিক দিয়ে বলতে গেলে আমাদেরকে যেহেতু মানবাধিকার ডকুমেন্ট সম্পর্কে বলা হচ্ছে, বাংলাদেশ কিন্তু অনেক ধরনের আন্তর্জাতিক ডকুমেন্টে সই করেছে এবং এমন এমন ডকুমেন্টে সই করেছে যেটার সাথে হয়তো আমাদের আসল জীবনের রিয়ালিটির কোনো সম্পর্কই নেই। এবং সই করে আসার পরে যে আমাদের রাষ্ট্রের উপর একটা দায়িত্ব অর্পিত হচ্ছে, সেটা সম্পর্কে কিন্তু খুব একটা কথা বলা হয় না। প্রথমত, এই যে আন্তর্জাতিক কোনো কনভেনশন বাংলাদেশ যখন র্যাটিফাই করে আসে, আমাদের সংবিধান অনুযায়ী এটাকে কিন্তু আমাদের পার্লামেন্টে প্লেস করার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। সো এই যে আমাদের নতুন এত ঘটা করে ইলেকশন হলো, যে সংসদ সদস্য হলো, এই আমাদের যে ডিসেবিলিটি যে কনভেনশনটা পাস করা হলো, এটা কিন্তু পার্লামেন্টে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপলের কাছে কিন্তু দেওয়া হবে না। দের ইজ নো নেসেসিটি আন্ডার দ্য কনস্টিটিউশন টু ডু সো। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, যে কনভেনশনে সই করে এসেই অলমোস্ট ভুলে যাওয়া হচ্ছে যে সই করলেই এটা যথেষ্ট না। কতগুলি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন না করলে কিন্তু ইটস কমপ্লিটলি আননেসেসারি। এখন যে হিউম্যান রাইটস ডকুমেন্টগুলি সই করা হচ্ছে, তাদের মধ্যে হিউম্যান রাইটস যেটা আমরা আমাদের জন্য, যেটা যে মহিলাদের জন্য বা শিশুদের জন্য বা যেটা সম্পর্কে আজকে আমরা কথা বলবো, সেখানে জাতিসংঘই কিন্তু কতগুলি প্রসেসের কথা বলে দিয়েছে, যার মাধ্যমে জাতিসংঘ চেষ্টা করে যে একটা রাষ্ট্র যখন একটা ট্রিটিতে সই করে, এটা শুধু একটা সভা সেমিনার করলে কিংবা আমরা একত্রিত হলাম এটি যথেষ্ট না। প্র্যাকটিক্যাল জীবনে আমি যদি আপনাদের মধ্যে জিজ্ঞেস করি, আপনারা যেখানে চাকরি করেন বা কাজ করেন বা যেখানে শিক্ষা গ্রহণ করেন, কতগুলি প্রতিষ্ঠানে একটা হুইল চেয়ার নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে? আমাকে যদি আপনার হাত উঠিয়ে উত্তর দেন যে কতজনের আছে এখানে হুইল চেয়ার
বা টয়লেট ব্যবহার করার ফেসিলিটি ফর এ ডিসেবল পারসন, এটা আছে কিনা। নেশনস কতগুলি প্রসেস রেখেছে যেটার মাধ্যমে এটা যাতে না পায়। আমরা প্রথমে আন্তর্জাতিক আইন সম্পর্কে যখন বলা হয়, এটা হলো একটা খুব সফট ল বা খুব নরম একটা আইন, যে দেশের আইন ভঙ্গ করলে তো পুলিশ আছে, জেল আছে, কিন্তু আন্তর্জাতিক আইন ভঙ্গ করলে কি করা যাবে। এখন একজন যদি হুইল চেয়ারের জন্য ব্যবস্থা না করে দেয় কিংবা ব্রেইলের সিস্টেম যদি না করে দেয় বাংলাদেশ, তার উপর কী ধরনের চাপ প্রয়োগ করা হবে। হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনসই কতগুলি সিস্টেম তাদের মধ্যে আছে, এগুলিকে আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি কারণ খুব একটা জেনে লাভ নেই। যে হিউম্যান রাইটস এটা হলো চার্টার, ইউএন চার্টারের আমরা যেগুলি আছে, হিউম্যান রাইটস কাউন্সিল, ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ কমিশন অন হিউম্যান রাইটস, স্পেশাল প্রসিজার্স অন দ্য হিউম্যান রাইটস কাউন্সিল আছে। আমি যেটা নিয়ে বলবো যে এখানে দেখলাম যে অ্যাক্ট আছে কিনা, এটাই কিন্তু প্রতিফলিত হতে হবে রাষ্ট্র যখন ইউনাইটেড নেশনস বডির কাছে গিয়ে রিপোর্টিং করে। তারা শুধু বললেই হবে না যে আমরা পন্থা আছে যার মাধ্যমে, আমি খুব সংক্ষিপ্তভাবে বলেছি যেহেতু আমাকে বিষয়টা দেওয়া হয়েছে হিউম্যান রাইটস রিপোর্টিং, যে রাষ্ট্র রিপোর্ট করবে, তারপরে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের মধ্যে কমপ্লেন থাকতে পারবে, ইনকোয়ারি প্রসিজিয়ার, এক একজন এককভাবে কোনো কিছু সম্পর্কে তারা কমপ্লেন করতে পারবে, এবং ইউনাইটেড নেশনস বডিজ ফ্যাক্ট ফাইন্ডিং ভিজিটস বা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন চালাতে পারবে। এবং রিপোর্টিং যেটা আমরা বলছি, এবং রিপোর্টিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন তৈরি করছিলাম মনে হচ্ছিল কেন গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ফিল্ড লেভেল থেকে, কারণ এই রিপোর্টিং যদি না হয় তাহলে কিন্তু ইউনাইটেড নেশনস রাষ্ট্রের উপর চাপ দিতে পারবে না। এবং 2 বছর পর পর বা 4 বছর পর পর যখন রাষ্ট্রের ইউনাইটেড নেশনসের কাছে গিয়ে তাদেরকে রিপোর্টটা পেশ করবে, তাদেরকে প্রশ্ন করা হবে প্রত্যেকটা বিষয়ে যে তোমরা কি এই তোমাদের যে দায়িত্ব ছিল সেগুলি কি পালন করেছো কিনা। সো আমরা যদিও বলছি রিপোর্টিং, মনে হচ্ছে এটা শুধু রাষ্ট্রের কাজ, আমাদের জীবনের সাথে কোনো সম্পর্ক না, এটা কিন্তু সত্যি না। বিকজ জীবন থেকেই যেগুলি প্রয়োজন সেটাই কিন্তু রাষ্ট্রের কাছে যাবে এবং রাষ্ট্রের মাধ্যমে সমস্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাবে। এই আন্তর্জাতিক সম্প্রদায় তখন বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করবে, এবং চাপ প্রয়োগ করার ফলে আশা করি ফিল্ড লেভেলে পরিবর্তন হবে। আমরা আমি কিন্তু খুব ছোটোভাবে করেছিলাম। যেহেতু আমাদের একটা আজকে পার্টিকুলার যেটা সম্পর্কে কথা বলা উচিত সেটা সম্পর্কে আমি খালি বলছি যে এখানে কি ডিসেবিলিটি সম্পর্কে যেটা রিপোর্টিং প্রসিজার আছে 33 নম্বর ধারাতে বলা আছে যে রাষ্ট্রের যে পার্টি, স্টেট পার্টি, তাদের আইনগত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অনুযায়ী একটা ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম রাখবে, এবং কিভাবে এই যে র্যাটিফাই করলো এই বর্তমান কনভেনশনটাকে, সেটাকে কিভাবে মাঠ পর্যায়ে এবং সত্যিকার পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দেবে, সেটা কিন্তু এই আর্টিকেল 33-তে বলা আছে। অর্থাৎ বাংলাদেশ যখন ডেলিগেশন নিয়ে এটা সই করলো, তাদের উপর কিন্তু সঙ্গে সঙ্গে একটা দায়িত্ব হলো যে তারা কিন্তু অল্টারনেটিভ রিপোর্ট যেটা সম্পর্কে আপাতত করবে। আমি বলে শেষ করছি। আমার মনে হয় আমরা সবাই মিলে কিছু বলার পরে একটা পরিষ্কার ধারণা জন্মাবে অডিয়েন্সে, তখন আমরা প্রশ্ন উত্তর, এবং অনেক সময় ওনারা বলবেন যে প্রশ্নটা কাকে করতে চান, তাদের সুযোগ ভালো হবে। এরপরে আমি ডক্টর সুমাইয়া খায়কে আমি অনুরোধ করব তার বক্তব্য উপস্থাপন। আপনাদেরকে জাস্ট কিছু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে আমাদের ইন্টারন্যাশনাল অবলিগেশন, সেটার উপরে কিছুটা আলোকপাত করতে যাচ্ছি। প্রথমেই বলতে হবে যে আমাদের আন্তর্জাতিক আইনে ট্রিটিজের কথা বলা আছে এবং স্ট্যান্ডার্ডসের কথা বলা আছে, এবং অনেক সময় আমরা কিন্তু ট্রিটিজ এবং স্ট্যান্ডার্ডসকে এক করে দেখি। এটা কিছুটা জুরিসপ্রুডেন্সিয়ালি কিছুটা এরার হয় আমাদের। সো জাস্ট বোঝার জন্য আমি বলতে চাচ্ছি যে ট্রিটিজ হলো দোজ কনভেনশনস অ্যান্ড কভেনেন্টস যেটা আমাদের লিগাল অবলিগেশন বর্তায়। স্ট্যান্ডার্ডস হচ্ছে যেটা ডিলিবারেশনসের ভেতর থেকে যে রেজলিউশনস আসে, ডিক্লারেশনস আসে, সেগুলোকে আমরা ইউএন স্ট্যান্ডার্ডস বলে গণ্য করি। তবে বোথ ট্রিটিজ অ্যান্ড স্ট্যান্ডার্ডস, যেটা শেহনাজ রাইটলি পয়েন্ট আউট করেছে, দুটো মিলেই কিন্তু ইন্টারন্যাশনাল সফট ল, যেটা স্যাংশন ফোর্স খুবই নগণ্য, এবং যার কারণে দেখা যায় যে বাংলাদেশের মতো অনেক রাষ্ট্রই কিন্তু খুব তড়িঘড়ি করে অনেক কনভেনশন অ্যাকসিড করে, রাটিফাই করে, সাইন করে, কিন্তু দেখা যায় যে প্রকৃতপক্ষে তাদের ডোমেস্টিক যে প্ল্যাটফর্ম, পলিটিক্যাল প্ল্যাটফর্ম এবং লিগাল প্ল্যাটফর্মে সেটা বাস্তবায়ন করতে পারে না। সেটা নানা কারণ আছে, সেটার মধ্যে আমরা এখন যাচ্ছি না।
আরেকটা কথা বলতে চাচ্ছি ঠিক এই মুহূর্তে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সফট ল হলেও একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় ইউজ কোজেন্স, এবং কিছু কিছু আন্তর্জাতিক আইনের কিছু কিছু ধারা আছে যেগুলো ইন্টারন্যাশনাল কাস্টমারি প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ল হিসেবে পরিগণিত, কারণ এটা থেকে কোনোভাবে আপনি সরে আসতে পারবেন না। দিজ আর নন derogable রাইটস। টর্চার ফর এক্সাম্পল, রাইট অফ মোবিলিটি, রাইট টু সিক অ্যাসাইলাম, এগুলো কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল কাস্টমারি প্রিন্সিপালস, এবং যার কারণে আমরা যদি সনদ সাইন করি বা নাই করি আমরা কিন্তু এগুলো মেনে চলতে বাধ্য থাকি। একটু প্রেক্ষাপটে জানা হয়তো দরকার যে হিউম্যান রাইটস রিপোর্টিং এই সিস্টেমটা সবসময় কিন্তু এরকম ছিল না। লিগ অফ নেশনসে যে সিস্টেমটা ছিল সেটা ছিল কমপ্লিটলি ভলান্টারি প্রসেস। তো প্রিন্সিপালটা ছিল যে গভর্নমেন্ট এবং স্টেট পার্টিস অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা নিশ্চিত করা, কিন্তু সেই লেভেলে কিন্তু এটা স্যাটিসফ্যাক্টরি কোনো রেজাল্টস দেয়নি। এবং পরবর্তীকালে ইউনাইটেড নেশনস সিস্টেম যখন হয় তখন আরেকটু ফর্মালাইজ একটা স্ট্রাকচার তারা ডেভেলপ করে, সেখানেও ভলেন্টারিনেস যে স্পিরিটটা সেখানেও আছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে এটা একটু স্ট্রাকচার হয়েছে এবং এর মধ্যে অবলিগেশনসগুলো স্টেট পার্টিজের আরও নিবিড়ভাবে আরও সুন্দরভাবে সেটাকে বলা হয়েছে। প্লাস কিছু ট্রিটি বডিজের ডেভেলপমেন্ট হয়েছে, এবং ট্রিটি বডিজগুলো বেসিক্যালি আর এক্সপার্ট কমিটিস যারা স্টেট পার্টিস রিপোর্টগুলোকে এক্সামিন করেন, এক্সপ্লোর করেন এবং তাদের পরে জেনারেল কমেন্টস এবং কনক্লুডিং অবজারভেশনস ওনারা দিয়ে থাকেন। এখন হিউম্যান রাইটস রিপোর্টিং যখন কথাটা আসে তখন সবসময় কিন্তু সরকার পক্ষ একটু আতঙ্কে ভোগেন। তারা মনে করেন যে এই বুঝি আমাদেরকে মানে মাইক্রোস্কোপের আকারে রেখে এখন দেখাবে যে কী করিনি কী করেছি। আসলে কিন্তু এটা ইজ নট সিম্পলি আ ফর্মালিটি, ইটস অ্যান অপরচুনিটি, এবং এই অপরচুনিটির মাধ্যমে একটা সরকার পক্ষ কিন্তু বুঝতে পারে যে কোথায় ঘাটতি আছে, কোথায় ল্যাপসেস আছে, এবং সেগুলিকে কীভাবে ওভারকাম করা যায়। এবং ওভারকাম করাটা সরকারের একার দায়িত্ব না, অ্যাজ সেনাস অলরেডি হ্যাজ পয়েন্টেড আউট, এটা একটা কোলাবোরেটিভ প্রসেস। তবে একটা জিনিস হিউম্যান রাইটস রিপোর্টিং এবং অ্যাকসেশন রাটিফিকেশনের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষ রিঅ্যাফার্ম করে তাদের পলিটিক্যাল কমিটমেন্ট টু আপহোল্ড হিউম্যান রাইটস অফ দ্য সিটিজেন্স। যে মানবাধিকার আছে সর্ব লেভেলে, পার্টিকুলারলি অফকোর্স সিডো, সিআরসি, সিআরপিডি এগুলো তো আছেই, কিন্তু সার্বিক যে আমাদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আঙ্গিকে যে সমস্ত মানবাধিকারগুলো রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের যে কমিটমেন্ট সেটাকে একটা রিএফার্মেশন সরকার করতে পারে রিপোর্টিংয়ের মাধ্যমে। শুধু তাই না, তাদের অ্যাকাউন্টেবিলিটি এবং জবাবদিহিতা কেবলমাত্র ইন্টারন্যাশনাল ফোরামে না, সেটা কিন্তু তাদের নিজেদের যে ডোমেস্টিক পলিটিক্যাল ফোরাম প্লাস তাদের নিজেদের সিটিজেন্সের প্রতি, তাদের নাগরিকদের প্রতি কিন্তু এই জবাবদিহিতা রয়েছে। এখন যে ফাংশনসগুলোর কথা সেনাজ হয়তো বলতে চেয়েছিল সেগুলো হচ্ছে যে রিপোর্টিংয়ের অবভিয়াসলি কিছু কংক্রিট ফাংশনস আছে। এই রিপোর্টিংয়ের মাধ্যমে আমরা আমাদের যে হিউম্যান রাইটস সিনারিও, পার্টিকুলারলি স্পেসিফিক হিউম্যান রাইটস, যেটা সিডো, সিআরসি, সিআরপিডির মতো আরও অনেক সনদ আছে তার মধ্যে অন্তর্ভুক্ত, সেটা আমরা মোটামুটি একটা রিভিউ প্রসেস আমরা রিভিউ করতে পারি যে আমাদের কোন পর্যায়ে আমরা রয়েছি, কতটুকু আমাদের ঘাটতি রয়েছে, কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি, এটসেট্রা। এটার সঙ্গে সঙ্গে কিন্তু সরকার পক্ষ এবং প্লাস এটা এনজিও যে ফোরামসগুলো আছে তাদের কিন্তু একটা মনিটরিং প্রসেসে সহায়তা করে। এই মনিটরিং প্রসেসে শুধু খালি হিউম্যান রাইটস সিচুয়েশন অন দ্য গ্রাউন্ড তা না, আমাদের কী কী লেজিসলেটিভ ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমাদের মনিটর করা সাহায্য করে। আমাদের অনেক সময় ডেভেলপমেন্ট হয় না, অনেক সময় রিগ্রেশন হয়, আমরা অনেক দূর আগিয়ে যাই আবার পিছিয়েও যাই, সেই পিছিয়ে যাওয়ার প্রবণতাটাও কিন্তু এই মনিটরিংয়ের মধ্যে ধরা পড়ে। তারপরে আছে যে যখন ঘাটতি আমরা আইডেন্টিফাই করি, প্রবলেমস আমরা আইডেন্টিফাই করি, তারপরে সরকারের কী করণীয় আছে। সরকারের অবভিয়াসলি ইন্টারন্যাশনাল সনদ যখন আমরা রাটিফাই করি প্রথম একটা টার্গেট হচ্ছে যদি সেই দেশে ইন্টারন্যাশনাল এই আইনের আঙ্গিকে কোনো আইন না থাকে তবে দেশীয় আইন প্রণয়ন করা সেই আদলে। যদি দেশীয় আইন থেকে থাকে তাহলে যদি পর্যাপ্ত না থাকে সেটার সমন্বয় করে সেটার অ্যামেন্ড করে আবার আপনার যেটা কমপ্লাই করবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস এবং কনভেনশনসের সঙ্গে সেরকম আইন প্রণয়ন করা, অ্যামেন্ড করে। সো পলিসি ফর্মুলেশন একটা ইম্পর্টেন্ট একটা এরিয়া, এবং এই পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে একটা কথাই আপনাদেরকে বলবো যে আমাদের দেশে অনেক কিছু রিভার্স অর্ডারে হয়। সাধারণত একটা সুষ্ঠু আইন প্রণয়ন করা সম্ভব যদি একটা সাউন্ড পলিসি থাকে। আমাদের অনেক সময় দেখা যায় যে পলিসি এরিয়াটা ভ্যাকিউম কিন্তু আইনটা প্রণীত হয়ে গেছে, যার কারণে সেই আইনটা কিন্তু ইনএফেকচুয়াল থাকে। সেই পলিসি ফর্মুলেশন লেভেলে যারা আছেন তারা কিন্তু হিউম্যান রাইট রিপোর্টিং প্রসিডিউরস থেকে অনেকটা সাহায্য পেতে পারেন। সর্বোপরি আমি বলবো যে এই রিপোর্টিংয়ে আমাদের কিন্তু উই শুড নট ফিল আমাদের ডিফেন্সিভ কোনো নিউজ হচ্ছে যে সরকারি রিপোর্টের সঙ্গে সঙ্গে দ্য প্র্যাকটিস অ্যান্ড দ্য ট্রেডিশন অফ প্রোভাইডিং অল্টারনেটিভ রিপোর্টস, এবং সেটা কোনো সংখ্যা কিন্তু ধরে দেওয়া হয় না, অনেক অল্টারনেটিভ রিপোর্টস যায়,
সেটা সেটা কিন্তু অল্টারনেটিভ রিপোর্টসগুলো ইউএনসিআরসি কমিটির কাছে পাঠিয়েছি। সেই পাঠানোর যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সেইটার আলোকে চিলড্রেন উইথ ডিসএবিলিটিকে যদি ইন্টিগ্রেট করতে হয় রিপোর্টিং প্রসিডিওরে, সেটার চ্যালেঞ্জগুলো কী, অপরচুনিটি কী, এবং সেটা থেকে কীভাবে আমরা মোর বেটার আউটকাম পেতে পারি। তো আমি আমার এই প্রেজেন্টেশনটা যে অবজেক্টিভগুলো সেট করেছি, মূলত 3টা অবজেক্টিভের আলোকে এটাকে দেখার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে ইউএনসিআরসি রিপোর্টিংয়ের যে প্রেজেন্ট স্ট্যাটাসটা কি, এবং এক্সামিন দি রাইটস অফ চিলড্রেন উইথ ডিসএবিলিটি ইন ইউএনসিআরসি। আমরা জানি জাতিসংঘের সর্বাধিক গ্রহণযোগ্য এবং গৃহীত যে কনভেনশন, and look at challenges of integrating the perspective of children with disability to UNCRC reporting, এবং চ্যালেঞ্জগুলোকে আমরা দেখার চেষ্টা করেছি, এবং যেটার মাধ্যমে আমরা হয়তো আগামীতে চিলড্রেন উইথ ডিসএবিলিটিকে কীভাবে আরও বেশি ইন্টিগ্রেটেড করা যায় রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে, সেইটাকে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা যদি দেখি যে ইউএনসিআরসি রিপোর্টিংয়ে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ আমরা বলে থাকি এবং আমরা খুব গর্বের সাথে বলি যে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যারা হচ্ছে প্রথম 22টা দেশের মধ্যে একটা দেশ যারা প্রথম ইউএনসিআরসিকে রাটিফাই করে। কিন্তু এবং আমরা এটাকে 2nd of September 1991-এ সেইটাকে আমরা কী করি, এনফোর্স হয় বাংলাদেশে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের যেমন গর্বের বিষয় আছে, এবং আরেকটা বিষয় আমাদের দেখার দরকার যে রিপোর্টিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যারা সবচেয়ে শেষে রিপোর্টটা সাবমিট করেছে। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা খুব গর্বের সাথে যখন বলি যে আমরা সাইন করেছি, রাটিফাই করেছি, কিন্তু যখন আমরা বলি যে আমাদের রিপোর্টিংটা সবচেয়ে শেষে গেছে, আমরা পাঠাতে পারি নাই, এটার মধ্যে কিন্তু আমাদের অনেক দুর্বলতা বা আমাদের সীমাবদ্ধতা প্রকাশিত হয়। আমরা জানি যে গভর্নমেন্ট ফার্স্ট যে রিপোর্টটা সাবমিট করে সেটাকে ইনিশিয়াল রিপোর্ট বলে, সেটা 1995-এ, এবং পরে একটা সাপ্লিমেন্টারি রিপোর্ট করে, এটা ডিসেম্বর 1996-এ। পিরিয়ডিক রিপোর্ট, ফার্স্ট পিরিয়ডিক রিপোর্ট যেটা গভর্নমেন্ট করেছে সেটা হচ্ছে 2001-এ, এবং এর পরবর্তী পর্যায়ে একটা তারা সাপ্লিমেন্টারি রিপোর্ট করেছে। আমি এই বিষয় নিয়ে আরও আলাপ করতে যাচ্ছি না এটার সময়ের অভাবে। এবং লাস্ট যে রিপোর্ট, 3rd এবং 4th পিরিয়ডিক রিপোর্ট বাংলাদেশ গভর্নমেন্ট যেটা সাবমিট করেছে সেপ্টেম্বর 2007-এ। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যদি দেখি যে ফার্স্ট পিরিয়ডিক রিপোর্টটা আমরা খুব ক্লিয়ার, কিন্তু 2nd পিরিয়ডিকটা রিপোর্টটা কিন্তু আমরা যদি দেখি ডকুমেন্টটা শুধুমাত্র কাভার পেজটাই বেসিক্যালি চেঞ্জ হয়েছে, যে কন্টেন্টের কিন্তু কোনো কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটিভ চেঞ্জ আমরা দেখতে পারি না। কিন্তু 3rd এবং 4th পিরিয়ডিক রিপোর্টটা যেটা রিসেন্টলি সেন্ড করা হয়েছে, এবং এইটার উপরে ইউএনসিআরসি কমিটির একটা সেশন হবে, এবং আমরা একটা কনক্লুডিং অবজারভেশন এক্সপেক্ট করছি। এইটা হচ্ছে টোটাল গভর্নমেন্ট রিপোর্টিং প্রসিডিওর এবং রিপোর্টিং সিনারিও। আমরা যদি আরেকটা, আমরা জানি যে অল্টারনেটিভ রিপোর্টিং আরেকটা ইম্পর্টেন্ট মেকানিজম, সেটা যদি দেখি যে আমরা জানি যে ফার্স্ট অল্টারনেটিভ রিপোর্ট যেটা সিভিল সোসাইটি অর্গানাইজেশনস এবং সিভিল সোসাইটি লেড ইনিশিয়েটিভের কারণেই হয়, সেটা প্রথম আমরা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল 1996 সেপ্টেম্বরে, যেটা একটা অল্টারনেটিভ গ্রুপ অফ পিপুল সেটাকে সাবমিট করে। আমরা জানি যে অনেক অর্গানাইজেশন এখানে যারা আছেন তারা এটাকে লিড করেছিলেন বেসিক্যালি। তারপরে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, এরা একটা আমাদের পিরিয়ডিক রিপোর্টের উপরে ফার্স্ট অল্টারনেটিভ রিপোর্ট সাবমিট করে, এটা 1996 অক্টোবরে। এরপরে আমরা জানি যে শিশু অধিকার সংযোগ 2001-এ সাবমিট করে, এবং পিরিয়ডিক রিপোর্টের পরে আমাদের যে শিশু অধিকার ফোরাম আছে ওনারা একটা সাবমিট করে। তারপরে হচ্ছে যে স্ট্যাটাস অফ ইন্ডিজিনাস অ্যান্ড মাইনরিটি চিলড্রেন ইন বাংলাদেশ, এটা সাবমিটেড হয় 2003-তে বেসড অন আমাদের সেকেন্ড পিরিয়ডিক রিপোর্ট সাবমিটেড যেটা হচ্ছিল গভর্নমেন্টের মাধ্যমে, সেটারই একটা অল্টারনেটিভ একটা স্ট্যাটাস তৈরি সাবমিটেড হয়। এবং আমরা এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট সেপ্টেম্বর 2007-এ যে পিরিয়ডিক 3rd এবং 4th পিরিয়ডিক রিপোর্টটা সাবমিট করে, সেইটাকে মাথায় রেখে সিভিল সোসাইটি অর্গানাইজেশনস 2008-এ 6টা, আমি যতদূর জানি 6টা রিপোর্ট সোফার সাবমিটেড হয়েছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ট্রেন্ড, এটা কিন্তু একটা ভাইব্রেন্ট যে আমাদের সিভিল সোসাইটি বাংলাদেশে কাজ করছে সেটারই একটা ইন্ডিকেশন যে রাইট টু স্পেশাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য চিলড্রেন্স কন্ডিশন, recognizing the special need of disabled children, assistance provided free of charge and when possible to ensure that disabled children access different kind of services এর কথা এখানে মেনশন করা হয়েছে।
ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে আমরা যদি ফার্স্ট পিরিয়ডিক রিপোর্ট, সেকেন্ড পিরিয়ডিক রিপোর্ট, থার্ড এবং ফোর্থ পিরিয়ডিক, কিন্তু চিলড্রেন উইথ ডিসেবিলিটি যে স্পেশাল নিড সেটা কিন্তু সবসময় ইগনোর হচ্ছে। চিলড্রেন পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাডাল্ট সিনারিওটা কিন্তু মেইনলি ডমিনেট করছে, চিলড্রেন উইথ ডিসেবিলিটিটা কিন্তু সবসময় এখানে একটা প্রায়োরিটি ইস্যু হিসাবে আসেনি। আরেকটা হচ্ছে যে এই অ্যাভেলেবিলিটি অফ ডিসএগ্রিগেটেড রাইট বেসড ডাটা অন চিলড্রেন উইথ ডিসএবিলিটি, এটা কিন্তু সবসময় কিন্তু একটা আমরা জানি আমরা যে তথ্য সংগ্রহ, তথ্য কাঠামোর যে স্টাকটা আছে সেইটাকে কখনো চিলড্রেনের যে ভালনারেবিলিটি এবং যখন চিলড্রেনের ডিসএবিলিটি হয়, যেটা গভর্নমেন্ট করে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন্স অ্যাফেয়ার, বাট আমাদের বাস্তবতা হচ্ছে যে ডিসএবিলিটি ইস্যু আবার ডেল্ট বাই মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার। কোঅর্ডিনেশনটা যখন মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার যেটা সাবমিট করে, কোঅর্ডিনেট করে এবং তারা যে রিপোর্টিং যে প্রসিডিওরটা করে সেটা হচ্ছে লেড বাই মেইনলি মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স। অর্থাৎ কোঅর্ডিনেশন রিয়েলি ইটস চ্যালেঞ্জিং। ইভেন আমরা যে ডিসেবিলিটি যে সমস্ত অর্গানাইজেশন আছে এবং চিলড্রেন উইথ ডিসেবিলিটি নিয়ে যারা কাজ করে, এটার মধ্যে মনে হয় এফেক্টিভ কোঅর্ডিনেশন একটা খুব ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। আমরা কীভাবে এটাকে ইনক্লুড করতে পারি। আর আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য দুইটা পয়েন্ট বলতে চাই। ক্রিয়েটিভ ব্যালেন্স বিটুইন আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, এটা অবশ্যই যে একটা রিপোর্টিং, জেনেভা কমিটিতে একটা রিপোর্টিং আমাদের একটা আপওয়ার্ড একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করেছে, কিন্তু যতদিন পর্যন্ত অ্যাকাউন্টেবিলিটিটা এই দেশ থেকে তৈরি না হবে, সাধারণ জনগণের অংশগ্রহণ না থাকবে দায়িত্ব তৈরির ক্ষেত্রে, ততদিন এটা কিন্তু এফেক্টিভ কোনো মেকানিজম হবে না। এবং এটা রিপোর্টিং যে সময় পিরিয়ড হয়, যখন সময় আসে আমরা খুব অ্যাক্টিভ হয়ে যাই, কিন্তু ইট শুড বি নট বি লুকড অ্যাট অ্যাজ অ্যান অ্যাড হক ইস্যু। অ্যান্ড কনক্লুডিং অবজারভেশন যেটা দেখায় প্রকৃত অবস্থা যে সরকারের কী করা উচিত, দেশের কী করা উচিত একটা সিচুয়েশনকে ইমপ্রুভ করার জন্য, কনক্লুডিং অবজারভেশন অবশ্যই যদি প্ল্যানিং প্রক্রিয়ার সাথে দেশের উন্নয়ন পরিকল্পনার সাথে সম্পৃক্ত না হয়, তাহলে একটা ইনএফেক্টিভ একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ট্রিটেড হবে। সবাইকে অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমরা একটা ছোট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করেছি এবং যদিও বিষয়টি খুবই বড়, কিন্তু আমি ছোট আকার আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি এবং যারা দেখতে পারেন না তাদের জন্য আমি ব্রেলে পড়ে দিচ্ছি। পরে আমরা বলেন ratification by 20 state parties, it came into force on 3 May 2008. Parties to the convention are required to promote, protect and ensure that persons with disabilities enjoy human rights and full equality under law. The UNCRPD Implementation Committee members for Bangladesh have now been elected and they commence their work in January 2009. Bangladesh was one of the early states to sign and ratify, signed 9 May 2007, ratified 30 November 2007, ratified optional protocol 12 May 2008. The convention affirms the following principles: respect for inherent dignity, individuality and autonomy, including the freedom to make one's own choices whilst respecting the independence of other persons. Non-discrimination, full and effective participation and inclusion in society, respect for instrument related to an existing treaty that addresses issues that the parent treaty does not cover or does not cover sufficiently. It is optional in the sense that states are not obliged to become parties to the protocol even if they are a party to the parent treaty. Optional protocol to the Convention on the Rights of Persons with Disabilities introduces two procedures to strengthen the implementation of the Convention: an individual communication procedures and an inquiry procedure. The optional protocol is intended to be means of bolstering the current system of treaty monitoring. Importantly, it is made to clarify what is and what is not required of states while providing no remedy can be obtained
usually national procedures provide the possibilities of international recourse for persons with disabilities who have been denied access to justice at the national level. Allow the committee to highlight the need for effective remedies at the national level. Allow the committee to develop a new body of jurisprudence on how impediment to the rights of persons with disabilities. PWDs will benefit from the government implementation of CRPD in the following ways. The convention complements other international human rights treaties. It does not recognize any human right for persons with disabilities, but rather clarifies its states' obligations to respect and ensure the equal enjoyment of human rights by persons with disabilities. The Convention provides for monitoring at both national and international level. At the national level, state parties must appoint one or more focal points within government to assist in implementation. State parties must maintain, strengthen or establish an independent institution such as a national human rights institution to promote, to protect and monitor the convention. At the international level, the convention provides for monitoring through the আচ্ছা আমাকে সংক্ষিপ্ত করতে হচ্ছে, হ্যাঁ এটা আলোচনা করলে সুবিধা হবে। সো এখানে অনেক কিছু আলোচনায় চলে আসছে, যেমন অপশনাল প্রোটোকলটা কি করে আমাদের জন্য কাজ করবে। এখানে আসছে রাইট টু এডুকেশন, রাইট টু ওয়ার্ক, এবং কি করে সেটা লেজিসলেটিভ অ্যাকশনগুলো এখানে কাজ করবে। তাহলে আপনি একটু দেখিয়ে দেন পুরোটা পাওয়ার পয়েন্টে, যেহেতু এটা পড়া একটু সময় ইয়ে হচ্ছে। ডিসেবলরা যাতে টর্চার থেকে ফ্রিডমটা পায়, এবং লাস্ট কনক্লুশনে একটা জিনিস এসছে যে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, আমাদেরকে বাদ দিয়ে আমাদের নিয়ে কিছু করলে সেটা কার্যকরী হবে না। যেমন ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, আমরা কিন্তু চাচ্ছি না আমাদের ডিসেবলদের জন্য আলাদা কোনো বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু আমরা চাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোনো সংযোগ হোক যেখানে আমরাও যেতে পারি। আমি নিজে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি অত্যন্ত কষ্ট করে, ইভেন এখনো পর্যন্ত ইংলিশ ডিপার্টমেন্টের ব্রেড কোনো ডিকশনারি নাই হওয়াতে জিনিসগুলো অনেকের কাছে হয়তো ঠিক স্বচ্ছতা আসছে না, এবং যে জিনিসগুলি আগে বলার, যেমন আমি যেটা বলতে যাব সেটা বোধহয় আগে বললে ভালো হতো, আর এগুলি অনেক টেকনিক্যালি অনেক গুরুত্বপূর্ণ জিনিস এসেছে পরে এখানকার বক্তারা বলেছেন, তো সেগুলি পরে বললে ভালো হতো এরকম। তো আমি মনে হচ্ছে যে এই পর্যায়ে আমি ভাবছি যে আমার যে কনসেপচুয়াল কিছু জিনিসকে একটু তুলে ধরার আছে সেগুলি বলে তারপরে আমরা একসাথে প্রশ্ন উত্তরের সেশনটা করতে পারি। ইজ ইট ওকে? তো সেইভাবে করে আমি জিনিসগুলো ঠিক আমাদেরই দোষ, সেটা আমরা একসাথে করে বসা উচিত ছিল যে একটু গুছিয়ে নেওয়া, কারণ অপশনাল প্রোটোকলের মতন হাইলি টেকনিক্যাল যে কনভেনশন করার প্রয়োজনীয়তা হয়, কারণ আমরা দেখছি যে একটার পর একটা কনভেনশন হচ্ছে। তো সেই জন্য আমি একটু মনে হচ্ছে যে পেছনে ফিরে তাকিয়ে যদি আমি জিনিসগুলোকে পরিষ্কার করি। আপনারা জানেন যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট, যেটা মূলত আমরা সার্বজনীন মানবাধিকার ঘোষণা, যেটা 1948 সালে জাতিসংঘ করেছিল, সেটাতে কিন্তু সবার কথা বলা হয়েছিল, কিন্তু স্পেসিফিক্যালি বলা হয়নি, কিন্তু বলা হয়েছিল যে কোনো ডিস্টিংশন নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য সমান অধিকার জীবনের সকল ক্ষেত্রে। কিন্তু তারপরে দেখা গেল যে এই কথাগুলি, এবং আজকে পর্যন্ত যে আমরা গণতান্ত্রিক যতগুলি দেশের সংবিধান যদি আমরা দেখি, আমরা দেখব ওগুলি কিন্তু মূলত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যতগুলি রাষ্ট্র গণতন্ত্রকে এবং মানবাধিকারকে গ্রহণ করেছে, তারা প্রত্যেকটি রাষ্ট্রের সংবিধান কিন্তু মৌলিকভাবে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটকে ভিত্তি করে সৃষ্টি হয়েছে।
তাহলে প্রশ্ন আসে, আমার সংবিধানও যদি আমাকে সব ধরনের অধিকার দিচ্ছে, ইউনিভার্সাল হিউম্যান রাইটও যদি আমাকে সব অধিকার দিচ্ছে, কেন তাহলে আমরা অধিকার বঞ্চিত? কেন তাহলে পর্যায়ক্রমে আমরা নারীর অধিকার, শিশুর অধিকার, প্রতিবন্ধীর অধিকারের কথা আসছে? এটা আসছে এই জন্য যে ইউনিভার্সাল হিউম্যান রাইট ডিক্লারেশনের পরেও আমরা যখন বুঝতে পারলাম যে রাইটের কথা বললেই কিন্তু অটোমেটিক্যালি আমরা রাইট এনজয় করতে পারি না। কেন পারি না? কারণ আমার অ্যাক্সেসিবিলিটি টু রাইট নাই। আমি রাইটের পথে ঢুকবো কী করে? ওই যে বললেন ঢাকা ইউনিভার্সিটিতে উনি ঢুকলেই না উনি বিদ্যার অধিকার অর্জন করবেন, তো ঢোকার রাস্তায় নাই। তুমি এইভাবে ধীরে ধীরে দেখা গেল যে রাইটের অ্যাক্সেসিবিলিটি তো আমার নেই। ইকুয়াল অপরচুনিটি উইথ ইকুয়াল রেজাল্ট, এইটাই হলো হিউম্যান রাইট। অ্যান্ড ফান্ডামেন্টালি এথিক্যাল প্রিন্সিপাল অফ হিউম্যান রাইট হলো নন ডিসক্রিমিনেশন, কোট আনকোট। কোনো রকমের বৈষম্য চলবে না। তারপরে জাতি, ধর্ম, জেন্ডার, প্রতিবন্ধী, অ্যাবিলিটি, ডিসঅ্যাবিলিটি, এগুলি। তাহলে কেন আমরা তাহলে রাইট ভোগ করতে পারছি না? কেন ভোগ করতে পারছি না? কারণ দেখা যাচ্ছে এই রাইটগুলি ভোগ করার জন্য একটা পূর্ব শর্ত, যেটা আমাদের যে ফোরফাদার, দ্য ড্রাফটার অফ দিস কনভেনশন, ইউনিভার্সাল হিউম্যান রাইট ডিক্লারেশন, তাদের ভাব দেখে মনে হচ্ছে তারা ধরে নিয়েছে যে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড আছে। আমি অলিম্পিকের বাঁশি বাজাবে, আমি সবাই একসাথে দৌড়াতে পারবো একইভাবে, কারণ আমাদের একই পয়েন্ট অফ এন্ট্রি আছে। কিন্তু যখনই দেখা গেল এটা নেই, তখন প্রশ্ন আসলো কেন নেই? তার মানে হলো বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ গোষ্ঠীর জন্য কতগুলি আমার স্পেশাল মেজার আমাকে ওই